আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। কাফরুলে জামায়াত আমিরের গণসংযোগ, জোটের নেতাদের ওপর হামলার অভিযোগ করে নিরাপত্তা নিয়ে সংশয়। নির্বাচন আয়োজনে অভিজ্ঞতার ঘাটতি আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও ইসির প্রধান চ্যালেঞ্জ, বলছেন বিশ্লেষকরা। সামলাতে হবে গুজবের প্রভাব। গভীর সংকটে বস্ত্র খাত, বলছে বিটিএমএ। বন্ড সুবিধা প্রত্যাহারে গড়িমসি, সব কারখানা বন্ধ হলে অর্থনীতিতে নেমে আসবে বিপর্যয়। গুলশানের ফুটপাথে রড পড়ে আশফাকের মৃত্যুর দায় নিতে নারাজ দুই ভবন কর্তৃপক্ষ। বিচার পাওয়া নিয়ে সংশয় পরিবার। অভিজাত এলাকায় ঝুঁকি নিয়ে চলছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিভিন্ন জায়গায় প্রচারণার সময় জামায়াত নেতৃত্বাধীন জোটের নেতাকর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে উত্তর কাফরুল হাই স্কুল থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। তবে এই বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে সমাধান খোঁজা হবে বলেও জানান আমির। দাবি করেন জামায়াতের জনসভাগুলোতে ব্যাপক জনসমাগম হচ্ছে, জনগণও বেশ সাড়া দিচ্ছে। কেউ কেউ শৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে, এমন অভিযোগ জামায়াত আমিরের। এই এলাকা নিয়ে স্বপ্ন দেখি, যেমন সারা দেশ নিয়ে স্বপ্ন দেখি, তবে যেহেতু এখানে আমি নির্বাচন করব, এটাকে নিয়ে আলাদাভাবে স্বপ্ন দেখি এবং এখানকার প্রত্যেকটা সমস্যাকে নিজের মনোজগতে তুলে আনার আমি চেষ্টা করতেছি। আল্লাহ যদি সুযোগ দেন তার একান্ত মেহেরবানিতে এবং জনগণের রায়ে ভোটে, তাহলে আমরা ইনশাআল্লাহ এই এলাকাকে একটা আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা। ঢাকা 10 আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন সরকার সকালে ধানমন্ডি এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। তিনি অঙ্গীকার করেন উক্ত এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা ও পয়ঃনিষ্কাশন সমস্যার সমাধানের। এছাড়া ছিনতাই, চুরি, মাদক ও সন্ত্রাসমুক্ত যুব সমাজ গঠন এবং নিরাপদ ঢাকা 10-এর নারী, শিশু, কর্মজীবী ও ব্যবসায়ীদের সুরক্ষার প্রতিশ্রুতি দেন। তিনি তরুণদের জন্য উন্নয়ন, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মানসম্পন্ন পার্ক, আধুনিক খেলার মাঠ ও নিরাপদ সুইমিং পুল নির্মাণের ঘোষণা দেন। আপনি এখন ঠিক কোন এলাকায় রয়েছেন এবং প্রার্থীদের প্রচারণার খবর জানাবেন, কি দেখতে পাচ্ছেন, কি কি প্রত্যাশা জানাচ্ছেন এলাকাবাসী তাদের কাছে? 12 নিয়ে কিন্তু এবার বেশ আলোচনা হচ্ছে, কারণ 3 জন হেভিওয়েটেড প্রার্থী, 3 জনই নাম সাইফুল। তার মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কায় সাইফুল আলম নীরব। ফলে তিনি কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে গণসংযোগ চালাচ্ছেন। একটু তার কাছে শুনতে চাই, ভাই একটা প্রশ্ন। আসছে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেয়া সরকার এবং নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সেই সাথে ইসি ও নতুন প্রশাসনের নির্বাচন আয়োজনের অভিজ্ঞতা না থাকাও অন্যতম ঘাটতি। ফলে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখা কঠিন। তারা বলেন ভোটের দিন ঘনিয়ে আসলে বাড়বে গুজব, যার প্রভাব মোকাবেলা ও প্রতিরোধ করাও চ্যালেঞ্জ হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। 24-এর গণ অভ্যুত্থানে বদলে যাওয়া প্রেক্ষাপটে দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জনমনে ভোটের আকাঙ্ক্ষা তীব্র, রাজপথেও উত্তাপ কমেনি। বড় রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি হুঙ্কার আর জোট ও ভোটের ঐক্যের সমীকরণ মিলিয়ে এবারে নির্বাচন যতটা প্রত্যাশার, ঠিক ততটাই চ্যালেঞ্জের। তফসিলের পরেই সম্ভাব্য প্রার্থী হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা খুনের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। প্রচার শুরু হতেই কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনা পরিস্থিতি আরও জটিল করেছে। বিশ্লেষকরা বলছেন ভোটের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করা। এক নম্বরে হলো ধরেন আইন শৃঙ্খলা, কারণ এখানে যার সুযোগ আছে সে শক্তি প্রয়োগ করার চেষ্টা করে। এটা একেবারে 73 থেকে আমরা দেখে আসছি। তো নির্বাচন কমিশনের কিছু দুর্বলতাও কিন্তু বিরাট পয়েন্ট, কারণ তারা ওই রকম অবস্থাটায় থাকতে পারে না। অনেক কিছু আপনার যদি না পারি তাহলে মুখে বলতে হয় না। কিছু কিছু ঘটনা ঘটছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, বাট তারপর একটা পরিস্থিতিটা নিয়ন্ত্রণের বাইরে যায় নাই। বরং আমার কাছে মনে হয় যে ভোট হওয়ার জন্যে যদি এটাকে ধরে রাখা যায় তাহলে কোনো সমস্যা হবে না। বাট সবচেয়ে বড় জিনিসটা এটাকে ধরে রাখা। দুটো দল একদম মুখোমুখি অবস্থানে চলে আসছে দেশের বিভিন্ন আসনে। সো এইটাকে মাথায় রেখে নির্বাচন কমিশন, সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের। সংকটে বস্ত্র খাত, ভুল নীতির চক্রে বিপর্যস্ত দেশের স্পিনিং শিল্প, বন্ধ হয়েছে 60টি কারখানা, হুমকির মুখে দেশীয় উৎপাদন। উদ্যোক্তারা বলছেন ভারত থেকে বন্ড সুবিধায় অবাধে আসছে সুতা। বন্ড সুবিধা কার্যকর না হলে স্থানীয় উৎপাদন টিকিয়ে রাখা অসম্ভব।
স্পিনিং বা সুতা শিল্প বলা যায় অর্থনীতির স্পন্দন। এই খাতে বিনিয়োগের পরিমাণ প্রায় ৩ লাখ কোটি টাকা, যা দেশের বেসরকারি খাতের মধ্যে একক বৃহৎ বিনিয়োগ। টেক্সটাইল ও অ্যাপারেল খাতের ৭০% কাঁচামালের যোগানদাতা স্পিনিং শিল্প এখন অস্তিত্ব সংকটে। প্রতিবেশী দেশসহ অন্যান্য দেশ থেকে বন্ড সুবিধায় অবাধে আমদানি হচ্ছে সুতা। এর ফলে কমেছে স্থানীয় সুতার চাহিদা। মিলগুলোতে পড়ে আছে প্রায় ১২,৫০০ কোটি টাকার অবিকৃত সুতা। এরই মধ্যে বন্ধ হয়েছে ৬০টি কারখানা। 25 টাকা লসে সুতা বিক্রি করতে করতে গত 2 বছরে আমাদের স্পিনিংগুলো দেউলে হয়ে যাচ্ছে এবং ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে, আর আমরা পাচ্ছি না। আমরা সরকারকে বারবার বলেছি যে আপনারা দেখেন, এটা সমাধান করেন। পার্শ্ববর্তী দেশ কিন্তু আমাদের বড় কম্পিটিটর হয়ে যাচ্ছে এই টেক্সটাইল সেক্টরের জন্য। তারা তাদের সাবসিডি দিয়ে তাদের পণ্যকে বাংলাদেশে ডাম্পিং করতেছে, যাতে আমাদের টেক্সটাইল সেক্টর ধ্বংস হয়ে যায়। দেশের স্পিনিং শিল্প ধ্বংস করতে স্পষ্ট হয়েছে নানাবিধ ষড়যন্ত্রের ছক। ভারতে 30 কাউন্টের 1 কেজি সুতা উৎপাদন করতে ব্যয় হয় $2.93। দেশে উৎপাদিত এই সুতার দাম $2.85। কিন্তু সুতা শিল্পকে সুরক্ষায় ওই দেশের উদ্যোক্তাদের নানাবিধ সুবিধা দিয়েছে ভারত সরকার। এতে 30% পর্যন্ত সহায়তা পেয়ে 38% পর্যন্ত দাম কমিয়ে রপ্তানি করছে পার্শ্ববর্তী দেশ। হুমকির মুখে পড়েছে দেশীয় শিল্প, লাফিয়ে বাড়ছে আমদানি, রুগ্ন হচ্ছে স্থানীয় শিল্প। পার্শ্ববর্তী দেশটা টোটাল সুতা এক্সপোর্টের 48% এই দেশে এক্সপোর্ট করে। তাহলে একটা পার্টিকুলার অবধারিত, তবে রাজধানী ঢাকায় তা যেন আরো অনিশ্চিত। ফুটপাথে দাঁড়ানো পথচারীর প্রাণ ঝরল ওপর থেকে রডের খণ্ড পড়ে। ঘটনার পর প্রশ্ন উঠেছে, গুলশানও কি তবে অনিরাপদ অভিজাত এলাকা? দুর্ঘটনার নামে অবহেলা তথা হত্যার পরও বিচারের নিশ্চয়তা মেলেনি। 2 ভবন কর্তৃপক্ষের পাল্টাপাল্টি দোষারোপে ছাই চাপা পড়তে যাচ্ছে বিচার। পুলিশের ভূমিকাও যেন আরেক অবহেলার দৃষ্টান্ত। মাসুম খানের ক্যামেরায়। বৃহস্পতিবার দুপুরের বিরতিতে সহকর্মীর সাথে হাস্যোজ্জ্বল আশফাকুজ্জামান চৌধুরী দাঁড়িয়েছিলেন অফিসের নিচের ফুটপাতেই। আচমকা উপর থেকে পড়া রডের টুকরো ভেদ করে যায় তার করটি। ঠিক মস্তিষ্কে কয়েক ইঞ্চি গেঁথে যায় লোহার খণ্ড। দাঁড়ানো অবস্থাতেই নিথর আশফাক লুটিয়ে পড়েন মাটিতে। অবিলম্বে নেওয়া হয় হাসপাতালে। কয়েক মিনিট আগেও যিনি ছিলেন পরিবারের দায়িত্ব কাঁধে নেয়া এক টকবগে যুবক, চিকিৎসক জানালেন সবকিছু থেকে একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করতেন আশফাক। ঘটনার দিন রাস্তার ঠিক উল্টো দিকে চলছে কনকর্ড রিয়েল এস্টেটের আকাশচুম্বী ভবনের নির্মাণ কাজ। নিহতের শ্বশুর সিরাজুল ইসলাম বাদী হয়ে গুলশান থানায় মামলা করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, এমডি সহ অজ্ঞাতনামা 10 থেকে 12 জন আসামি করে। নিহতের ভাই জানান, আশফাকের মৃত্যুতে খাদের কিনারে পরিবার। মামলা হলেও ন্যায় বিচারের আশা দেখছেন না তিনি। নির্মাণাধীন বহুতল ভবন আছে, আমাদের সন্দেহ হচ্ছে ওখান থেকে রডটা পড়েছে এবং ওখান থেকে এর ফলে মৃত্যু হয়েছে। তো এখানে নেগলিজেন্স আছে, গ্রস নেগলিজেন্স। ক্যারিয়ারের জন্য ঢাকা গিয়েছে, ওখানে স্ট্রাগল করে কাজ পেয়েছে। ওর মেয়েকে পাগলের মতো ভালোবাসতো। ওর মেয়ে তো ঠিক মতো কথা বলছে না, যতটুকু মানে I don't think she even realized what happened. রহস্যের জল ঘোলা হচ্ছে উপর থেকে পড়া লোহার রড ঘিরে। নির্মাণাধীন কনকর্ড এমবিআর স্কাইলাইন ভবনটির সুরক্ষা ব্যবস্থাও নাজুক। ভবনের নিচে ফুটপাত ও রাস্তার উপর সুরক্ষা জাল থাকলেও বিপরীত অংশে ফুটপাতে